বসে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। নবম জাতীয় সংসদের সর্বশেষ বাজেট সেশন এটি। জাতীয় জীবনের এক ক্লান্তিকালে বর্তমান অধিবেশনটি চলছে। এই অধিবেশনেই নতুন স্পিকার হিসেবে আপনি দায়িত্ব নিয়েছেন, আপনাকে অভিনন্দন। আমি আমাদের ভাষা আন্দোলন, বিভিন্ন জাতীয় সংগ্রাম ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বীর শহীদদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি, এদেশের বীর জনগণ ও জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন সঈদ সোহরাওয়ার্দী ও মরহুম শেখ মুজিবুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের জাতিসত্তার বিকাশ ও জাতীয় জাগরণের ক্ষেত্রে ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে তাঁরা গৌরবময় অবদান রেখেছেন। আমরা কাউকে খাটো করে দেখতে চাই না, সকলকে তার প্রাপ্য সম্মান দিতে চাই। প্রত্যেকের সাফল্য ও ব্যর্থতা মূল্যায়নের ভার ছেড়ে দিতে চাই ইতিহাসের ওপর। আমি বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় জনগণের তরফ থেকে বিশেষ করে গভীর শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতার মহান ঘোষক, আধুনিক বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি। তিনি এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, যে গণতন্ত্র ছিল আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের এক পরম লক্ষ্য। একদলীয় বাকশাল শাসন চালু করে সে গণতন্ত্রকে করা হয়েছিল হত্যা। জনগণের মৌলিক অধিকার, বাক ব্যক্তি, সংবাদ মাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার কারণেই আজ সংসদে আমরা বিরোধী দল হিসেবে কথা বলার সুযোগ পাচ্ছি। আমি অভিনন্দন জানাই বাংলাদেশের জনগণকে। তারা দীর্ঘ সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনে 1991 সালে আমাদেরকে নির্বাচিত করেছিলেন, দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। আমরা দেশের সংসদীয় সরকার পদ্ধতি প্রবর্তনের সুযোগ পেয়েছিলাম, যার কারণে জাতীয় সংসদ হয়ে উঠেছিল জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। মাননীয় স্পিকার, আমাদের দেশে বিভিন্ন প্রতিকূলতা ও বাধা বিঘ্ন সত্ত্বেও সংসদীয় রীতিনীতি অনুশীলনের একটি ঐতিহ্য গড়ে উঠেছে। এই ঐতিহ্য স্থাপনে যে সকল দক্ষ ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ভূমিকা রেখেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। জাতীয় সংসদে আমরা সরকারি দল এবং বিরোধী দল হিসেবে অতীতে ভূমিকা পালন করেছি। গভীর দুঃখের সঙ্গে বলতে হয়, এবারের মতো পরিবেশ আগে কখনো সৃষ্টি হয়নি। সংসদ মেঠো বক্তৃতার জায়গা নয়, কিন্তু এবার গোড়া থেকেই এই সংসদে যে ভঙ্গি ও ভাষা ব্যবহার শুরু হয়েছে, তা আমাদের জন্য চরম লজ্জার বিষয়। সরকারি দলের দায়িত্বশীল সদস্যরা, মন্ত্রীবর্গ, এমনকি সংসদ নেতা পর্যন্ত বিরোধী দল ও আমাদের জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে কুরুচিপূর্ণ ও
ভাষায় যেসব নোংরা ইঙ্গিত করে আসছেন তাতে রুচিশীল মানুষ মর্মাহত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমার পরিবারের সদস্যদের এবং বিরোধী দলের নেতাদের সম্পর্কে যেসব উক্তি করা হয়েছে তা শোনারও অযোগ্য। এ ধরনের বক্তব্য শুনে আমরা অভ্যস্ত নই। এসব কুৎসিত বক্তব্যের জবাব দেওয়া আমার রুচিবোধ ও পারিবারিক শিক্ষার বিরোধী। সে কারণেই আমরা এবারের এই সংসদ কার্যক্রমে অংশ নিতে বিব্রত ও লজ্জাবোধ করি। বন্ধুরা, তোমরা কি জানো? শুধুমাত্র এখানেই তোমরা একটি স্পষ্ট প্রতিশ্রুতি সহ একটি আমরা তাদেরকে শুধু একটি কথা বলতে চাই, অনেক সময় নীরবতা ও উপেক্ষাই হচ্ছে নোংরামির উৎকৃষ্ট জবাব। জাতীয় সংসদে যে ধরনের ভাষা ব্যবহার হচ্ছে তাতে রাজনীতিবিদদেরকে নাগরিকরা কি চোখে দেখছেন? নতুন প্রজন্ম আমাদের কাছ থেকে কি শিখছে এবং তরুণ সংসদ সদস্যরা কি ধরনের ভাষায় কথা বলতে উৎসাহী হচ্ছেন সেটা আমাদের তলিয়ে দেখা দরকার। আমরা যদি গণতন্ত্রকে টিকিয়ে রাখতে চাই, সংসদীয় রীতিনীতি অক্ষুণ্ণ রাখতে চাই, তাহলে এই সংসদের পরিবেশ এতটা কুলসিত কেন হলো? সে প্রশ্নের জবাব খুঁজে বের করতেই হবে। কেবল দুদিকের নবীন সদস্যদের দোষারোপ করে, তাদেরকে ভৎসনা করে, কেবল তাদের কথা এক্সপাঞ্জ করে কোনো লাভ হবে না। সম্মানিত স্পিকার, নবম জাতীয় সংসদের গঠন পর্বে সংসদ নেতা অঙ্গীকার করেছিলেন বিরোধী দলকে সংখ্যা শক্তি দিয়ে বিবেচনা করা হবে না। বিরোধী দলকে মর্যাদা ও গুরুত্ব দেওয়ার লক্ষ্যে তিনি কথা দিয়েছিলেন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করবেন। দুর্ভাগ্যের বিষয়, তার অনেক ওয়াদার মতোই এই প্রতিশ্রুতিও সময়ের স্রোতে ভেসে গেছে। জাতীয় সংসদের ভেতরে এবং বাইরে বিরোধী দলের সঙ্গে গত 4.5 বছরে কি আচরণ করা হয়েছে তা এদেশের ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে থাকবে। এসব কারণে বিগত বাজেট অধিবেশনগুলোতে আমরা অংশগ্রহণ না করলেও জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে আমরা প্রতিবারই সংসদের বাইরে আমাদের বাজেট ভাবনা উপস্থাপন করেছি, যা মিডিয়া ও সুধী মহলে সমাদৃত হয়েছে। জাতীয় অর্থনীতি সম্পর্কে দেশবাসী আমাদের অবস্থান জানতে পেরেছে। আচ্ছা, আমি তো চশমাটা দিইনি। তবে সরকার কখনো আমাদের সুপারিশ ও প্রস্তাবনা কোনো কিছুই গ্রহণ করেনি। এবারের বাজেট অধিবেশনে সরাসরি অংশ নিয়ে প্রস্তাবিত বাজেট সম্পর্কে আমি আমার এই বক্তব্যে আলোকপাত করার চেষ্টা করব। আমার আজকের বক্তব্যের প্রথম পর্বে রাষ্ট্রীয়, রাজনৈতিক, সামাজিক তথা জাতীয় জীবনে বিরাজমান পরিস্থিতি এবং দ্বিতীয় পর্বে প্রস্তাবিত বাজেট সম্পর্কে কথা বলবো। মাননীয় স্পিকার, জাতীয় জীবনের নানাবিধ শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে
সংসদের চলতি অধিবেশন শুরু হয়েছে। সাভারের রানা প্লাজা ধ্বংসের ঘটনায় 1100-এরও বেশি শ্রমজীবী নারী পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। কতজন মর্মান্তিক মৃত্যুবরণ করেছে তার কোনো সঠিক হিসেব নেই। এখনো অনেকে তাদের নিখোঁজ স্বজনের লাশের খোঁজে আহাজারি করছে। অনেকে অঙ্গহানি হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চিরতরে পঙ্গু হয়ে গেছে অনেক অসহায় শ্রমজীবী মানুষ, যাদের শ্রমে ঘামে দেশের অর্থনীতির চাকাকে আমরা সচল রাখি। বাংলাদেশের ইতিহাসে এত বড় মর্মান্তিক ভবন ধসের ঘটনা অতীতে আর কখনো ঘটেনি। আর এর আগে তাজরিন গার্মেন্টসের ভয়াবহ অগ্নিকাণ্ডে 113 জন কর্মী জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেছে। যারা শোচনীয়ভাবে প্রাণ হারিয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যারা আহত হয়েছেন, বিকলাঙ্গ হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করি। বিধ্বস্ত রানা প্লাজা থেকে শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে 2 জন নাগরিক জীবন দিয়েছেন। তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। রানা প্লাজার উদ্ধার কাজে যেসব নিবেদিত প্রাণ সাধারণ মানুষ দিন রাত নিঃস্বার্থভাবে কাজ করেছেন, আমি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সামরিক বাহিনী, ফায়ার সার্ভিস সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যেসব কর্মী উদ্ধার তৎপরতায় অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকেও জানাই আন্তরিক মোবারকবাদ। এনাম মেডিকেল কলেজ, হাসপাতাল সহ যেসব প্রতিষ্ঠান পঙ্গু ও আহতদের চিকিৎসা সেবা দিয়েছে, তাদের জন্য রইল আমাদের অকৃত্রিম কৃতজ্ঞতাবোধ। ধারাবাহিক কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনার ফলে পোশাক কারখানার কর্মীদের জীবন মান ও সমস্যার প্রতি দেশে বিদেশে সকলের নজর পড়েছে। ইতিমধ্যে আমাদের জন্য একটা বড় দুঃসংবাদ এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে। কাজেই বিষয়টি আর খাটো করে দেখার কোনো অবকাশ নেই। এখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সমস্যার নিরসন করতে হবে। নিশ্চিত করতে হবে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি, কর্মপরিবেশ ও নিরাপত্তা। গার্মেন্টস শিল্পের কর্মীদের ন্যায্য অধিকার সমূহ প্রতিষ্ঠিত করতে হবে। গার্মেন্টস খাতে সাধন করতে হবে প্রয়োজনীয় সংস্কার। এক্ষেত্রে মালিক, কর্মজীবী সরকার ও ক্রেতাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। রাষ্ট্রের দায়িত্ব হবে শ্রমিক মালিক সুসম্পর্ক নিশ্চিত করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই শিল্পের দ্বারোদ্ঘাটন করেছিলেন। এই শিল্পের বিকাশে আমরা সাধ্য অনুযায়ী ভূমিকা রেখেছি। বিকাশমান এই শিল্প যখন কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বিরাট অবদান রাখছে, নারীর ক্ষমতায়নের মাধ্যমে সামাজিক অগ্রগতিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এই শিল্প সংকটে পড়লে অর্থনৈতিক ও সামাজিক সকল দিকেই আমরা ক্ষতিগ্রস্ত হব। আমি বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা সাময়িকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য যুক্তরাষ্ট্র সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
সেই সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত বিভিন্ন দেশ, জাপান, কানাডা, বিভিন্ন বন্ধু রাষ্ট্রের প্রতি আমার আবেদন থাকবে, তারা যেন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত অনুসরণ না করেন। কারণ যে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার নামে এই কঠোর সিদ্ধান্ত, তা প্রকৃতপক্ষে তাদেরকেই ক্ষতিগ্রস্ত করবে। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি ইন্নী আসআলুকা মাননীয় স্পিকার, এ প্রসঙ্গে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন মনে করছি। যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে ব্যর্থ হয়ে সরকার এখন জনগণকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন প্রচারণা শুরু করেছে। বলা হয়েছে আমি নাকি চিঠি দিয়ে জিএসপি সুবিধা বন্ধ করেছি। আমার পক্ষে এ ধরনের কোনো চিঠি দেওয়ার প্রশ্নই ওঠে না। এটা আমার চিঠি নয়, আমরা দেখাতে পারি, প্রমাণ দেখাতে পারি, আমি দেখাতে পারি প্রমাণ। কেউ কেউ বিদেশি একটি পত্রিকার, শোনেন কথা শোনেন, কেউ কেউ বিদেশি একটি পত্রিকায় আমার নামে প্রচারিত একটি লেখার কথা বলেছে। আমি এমন কোনো লেখা পাইনি, এমন কোনো লেখা পাঠাইনি, বরং যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের সঙ্গে আমার যতবার দেখা হয়েছে ততবারই আমি জিএসপি সুবিধা বহাল রাখা এবং বাংলাদেশের তৈরি পোশাককে এই সুবিধার আওতায় আনার সুপারিশ করেছি। কালকে ইত্তেফাকে খবরটি ছিল এবং নিচে লেখা ছিল ছোট করে, আপনারা দেখেছেন যে দেশের রানা প্লাজা, কর্মপরিবেশ এবং আমিনুল হক হত্যার জন্য এই আপনাদের জিএসপি বন্ধ হয়েছে। আমি আমাদের রেডিমেড গার্মেন্টস সহ সকল রপ্তানি পণ্যকে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার জন্য আবারও জোরালো আহ্বান জানাচ্ছি। সরকারের উদ্দেশ্যে বলবো, নিজেদের ব্যর্থতার দায়ভার অন্যের উপর চাপিয়ে লাভ নেই। দেশবাসী জানেন বাংলাদেশে সাহায্য বন্ধ করার আবেদন জানিয়ে কারা বিদেশে চিঠি লিখেছিলেন, কারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বলে বিদেশে জাতীয় স্বার্থবিরোধী প্রচারণা চালিয়েছে। আজ এই স্পর্শকাতর সময়ে তাই এসব প্রচারণা বন্ধ করা দরকার। তবে আমাদের সকলকে একথাও মনে রাখতে হবে যে বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। বিশ্বের বিভিন্ন দেশ এখন পরস্পরের উপর নির্ভরশীল। কাজেই আমাদের দেশের আভ্যন্তরীণ ঘটনাবলীর দিকে দুনিয়ার কেউই চোখ বন্ধ করে থাকে না। জনাব স্পিকার, রাজধানীর মতিঝিল এলাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ব্যানারে অবস্থানরত আলেম ওলেমা, মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও ধর্মপ্রাণ মানুষদের বিতাড়িত করতে গত 5 মে দিবাগত গভীর রাত্রে যে যৌথ অভিযান পরিচালনা করা হয় তা আমাদের জাতীয় জীবনে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। পুরো ঘটনাটির উদ্দেশ্যে প্রকৃতি ও ক্ষয়ক্ষতি এখনো রহস্যের অন্ধকারে ঢাকা। সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত যা কিছু বলা হয়েছে তাতে সন্দেহ, অবিশ্বাস দূর হওয়ার বদলে তা আরও ঘনীভূত হয়েছে। আলেম সমাজের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আলো নিভিয়ে রাতের অন্ধকারে তাদের উপর বর্বরচিত গণহত্যা চালানো হয়েছে। তারা অভিযানের যে বিবরণ দিচ্ছেন ও হতাহতের
যে সংখ্যা উল্লেখ করছেন তাতে শিউরে উঠতে হয়। দুর্ভাগ্যের বিষয়, ধর্মপ্রাণ মানুষের মনে সৃষ্ট গভীর বেদনাবোধ নিরসনের কোনো চেষ্টা সরকার করছে না, বরং প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী ও সরকারি দলের নেতারা নানা ধরনের উপহাস, পরিহাস ও ব্যঙ্গ বিদ্রুপাত্মক মন্তব্য করে চলেছেন। এর পরিণাম কখনো শুভ হতে পারে না। আমরা দেখেছি কিছুদিন আগে বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মপবিত্র ইসলাম, আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এক শ্রেণীর বিপদগামী লোক কুরুচিপূর্ণ কুৎসা রটনা করে। এতে মানুষের ধর্মীয় অনুভূতি আহত হয়। পৃথিবীর কোনো দেশেই এ ধরনের হীন কার্যকলাপ বরদাস্ত করা হয় না। উচ্চ আদালত থেকে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। দুঃখের বিষয়, সরকার এ ব্যাপারে কিছুই করেনি। এই ধর্মদ্রোহী ব্লগারদের কেউ কেউ শাহবাগের মঞ্চে নেতৃত্ব দিতে থাকে। সমাবেশের প্রতি সরকারের আনুকূল্য, সার্বিক সহযোগিতা ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করে। তাদের মধ্যে এই ধারণা সৃষ্টি হয় যে সরকার ধর্মদ্রোহী ব্লগারদের পক্ষ নিয়েছে। সরকারের সমর্থন ও আশকারাতেই এই ধর্মদ্রোহীরা মানুষের ধর্মীয় অনুভূতিকে আহত করার সুযোগ পাচ্ছে। এই পটভূমিতেই আলেম সম্প্রদায় ও কওমি মাদ্রাসার শিক্ষক ছাত্রদের সমন্বয়ে গঠিত হেফাজতে ইসলাম নামের অরাজনৈতিক সংগঠনটি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে শুরু করে। এই সংগঠনটির নেতাদের সঙ্গে আমরা সরকারের মন্ত্রী ও নেতাদের বিভিন্ন সময়ে বৈঠক, দেন দরবার ও আলোচনা করতে দেখেছি। 6 এপ্রিল হেফাজতে ইসলামের ঢাকা অভিমুখী লং মার্চ ও শাপলা চত্বরে সমাবেশ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে অভিনন্দন জানায়। তিনি তাদের 13 দফা দাবিও বিবেচনার আশ্বাস দিয়েছিলেন। 5 মে হেফাজতে ইসলামের কর্মসূচির দুদিন আগে 3 মে সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেবল এই সংগঠনের বিষয়েই এক সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, হেফাজতের 13 দফা দাবির অনেকগুলো বাস্তবায়ন করা আছে। বাকি দাবিগুলোর মধ্যে যেগুলো যৌক্তিক সেগুলো নিয়েও আলোচনা হবে। এরপর হঠাৎ করে কি ঘটলো তা আজও রহস্যই হয়ে আছে। হেফাজত অনেক আগেই 5 মে ঢাকা অবরোধের কর্মসূচি ঘোষণা করেছিল। 5 তারিখ সেই কর্মসূচি পালনের পর তারা সরকারের অনুমতি নিয়ে ঢাকায় সমাবেশ করতে আসে। এই আসার পথেই নগরীর কয়েকটি পয়েন্টে তারা সরকারি দলের লোকদের বাধার মুখে পড়ে। সরকার সমর্থক সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ হামলায় অনেকেই হতাহত হয়। সরকারি সূত্রে শাপলা চত্বরের বাইরে মোট 11 জন নিহত হওয়ার কথা স্বীকার করা হয়েছে। সরকারি দলের এই ক্যাডারদের আগে থেকেই কেন জড়ো করে রাখা হয়েছিল তার জবাব পাওয়া যায়নি। শাপলা চত্বরে হেফাজতের মূল সমাবেশ শান্তিপূর্ণ হলেও গুলিস্তান, বায়তুল মোকাররম, বিজয়নগর এলাকায় সংঘর্ষ ও নাশকতামূলক তৎপরতা চলে। সেখানে পবিত্র কোরআন শরীফ সহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পোড়ানো হয়, যানবাহনে আগুন দেয়া হয়, বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটতরাজ করা হয়।
যা এসবই টেলিভিশন ফুটেজ এবং বিভিন্ন দেখলে বলা যায় সরকারি দলের গুন্ডা বাহিনী, বিভিন্ন ছাত্রলীগ, যুবলীগ এরাই এর সঙ্গে সংশ্লিষ্ট। বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে, সরকারি বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত ভিডিও ফুটেজ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পদবি বেশ কয়েকজনকে এসব সন্ত্রাসী তৎপরতায় নেতৃত্ব দিতে দেখা যায়। আপনারাও দেখেছেন। উদ্যত আগ্নেয়াস্ত্র হাতে তাদের হামলার চিত্র বিভিন্ন জাতীয় দৈনিকেও প্রকাশিত হয়েছে। অথচ 5 মে বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফ এক সংবাদ সম্মেলনে ওই সন্ত্রাসী তৎপরতার জন্য হেফাজতে ইসলামকেই দায়ী করেন। তিনি তাদেরকে রাজাকার আল বদরদের নতুন প্রজন্ম বলে উল্লেখ করে অবিলম্বে ঢাকা ছাড়ার নির্দেশ দেন। অন্যথায় হেফাজত ইসলামকে গর্তে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন তিনি। সৈয়দ আশরাফ বলেন, হেফাজতকে দমন করতে আওয়ামী লীগই যথেষ্ট। শাপলা চত্বরে অবস্থানরত নিরস্ত্র আলেম ওলেমা ও ধর্মপ্রাণ মানুষের ওপর গভীর রাত্রে বিজেপি, র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দিয়ে অভিযান চালানো হয়। সুন্দরবনের খলিশা ফুলের মধু আছে, তারপরে কালোজিরা ফুলের মধু, সরিষা ফুলের মধু, লিচু ফুলের মধু, 4 ধরনের মধু আছে যেটা আপনার বাচ্চা। সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে ওই অভিযানে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। বলা হচ্ছে একটি গুলিও ছোড়া হয়নি। অথচ সংবাদপত্রে প্রকাশিত খবরে জানা যায় যে সেদিন প্রায় 1.5 লক্ষাধিক গোলা বারুদ ব্যবহার করা হয়েছে। হেফাজত দমনে আইন শৃঙ্খলা বাহিনীর 7,500-এরও বেশি সদস্য সরাসরি অংশ নেয়। মানবাধিকার সংস্থা অধিকার তাদের এক সাম্প্রতিক রিপোর্টে বলেছে যে এ পর্যন্ত 61 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমেও অভিযানে অনেকের হতাহত হবার খবর প্রচার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভয়াবহ সব ভিডিও চিত্র দেখা যাচ্ছে। আহত ও নিহতের সংখ্যা যাই হোক না কেন, এই ঘটনায় সরকারের বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কারণ শাপলা চত্বরের অভিযান সরাসরি সম্প্রচারের কারণে সরকার তাৎক্ষণিকভাবে 2টি প্রাইভেট টিভি চ্যানেল বন্ধ করে দেয়। তারা এমন ভীতিকর পরিবেশ সৃষ্টি করে যে দেশের কোনো সংবাদ মাধ্যম অভিযানের প্রকৃত চিত্র তুলে ধরতে ব্যর্থ হয়। একই সঙ্গে সারা রাজধানী জুড়ে জারি করা হয় 144 ধারা। শাপলা চত্বরের অভিযানের পর অনেকেই এখনো ফিরে যায়নি, অনেক নিখোঁজ রয়েছেন। মসজিদ মাদ্রাসাগুলোতে ভীতিকর পরিবেশ বিরাজ করছে। নাম সব আপনাদের কাছেই আছে। এই ঘটনায় আমাদের জাতীয় জীবনে যে বিরল ফাটল সৃষ্টি হয়েছে, কার্যকর পদক্ষেপের মাধ্যমে তার নিরসন ঘটাতে না পারলে জাতীয় ঐক্য ও সংহতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অথচ দুঃখের বিষয়, দেশের বিভিন্ন এলাকায় এখনো আলেম ওলেমা ও মাদ্রাসা ছাত্র শিক্ষকদের বিরুদ্ধে নানা ধরনের মামলা দিয়ে অহেতুক হয়রানি করা হচ্ছে। আমরা এই অপরিণামদর্শিতারও আশু অবসান চাই। সংঘাত ও বল প্রয়োগ নয়,
বরং আলোচনার মাধ্যমে সমাজের বিরাজমান দ্বন্দ্ব ও দাবি নিরসনের জন্য বারবার আন্তর্জাতিক মহল থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। সরকার তাতে সাড়া না দিয়ে বিরোধিতার জবাব দিচ্ছে রক্তক্ষয়ী পথে, হত্যা ও নির্যাতনের মাধ্যমে। শাপলা চত্বর অভিযানের পর সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের জন্য দেশি বিদেশি মহল থেকে দাবি ওঠা সত্ত্বেও সরকার তা মানছে না। এই হঠকারিতার পথ পরিহারের জন্য আমি আহ্বান জানাই। মাননীয় স্পিকার, একের পর এক দুর্ঘটনা ও দুর্যোগের ফলে জাতি যখন আড়ষ্ট ও বিমূঢ়, তখন দুই একটি সুসংবাদ স্বস্তি ও আনন্দ বয়ে আনে। শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন। এই জন্য জাতি হিসাবে আমরা গর্বিত। ডক্টর ইউনূসকেও জানাই আন্তরিক অভিনন্দন। তবে স্বদেশে তিনি যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যিই দুঃখজনক। তার মেধা, শ্রমিক ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে। সরকার নিয়োজিত কমিশন নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংককে ভেঙে 19 টুকরো করার সুপারিশ করেছে। আমরা এতে স্তম্ভিত। এ ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংককে ধ্বংস করে ফেলবে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সেই প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্যে প্রতিশোধমূলক চক্রান্ত বন্ধের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা এর তীব্র বিরোধিতা করছি। দেশের মানুষ এ ধরনের হীন কার্যকলাপ মেনে নেবে না। একটা প্রতিষ্ঠান ভেঙে ফেলা, ধ্বংস করা খুবই সহজ, কিন্তু এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কঠিন ও শ্রমসাধ্য কাজ। গ্রামীণ ব্যাংকের ওপর রাষ্ট্রীয় কর্তৃত্ব আরোপের অপচেষ্টা চলছে। আমরা এরও তীব্র বিরোধিতা করি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লুটপাট করে সরকার যে অবস্থা করেছে, তারা কি গ্রামীণ ব্যাংকেও সেই অবস্থায় নিয়ে যেতে চায়? আমরা ডক্টর ইউনূসের সমর্থনে এবং গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করছি। জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন, সেই কৃতি সন্তানেরা যেন দেশেও মর্যাদা পান, তা আমাদের নিশ্চিত করতে হবে। না হলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাস সৃষ্টি করেছে, কিন্তু কার্যত দেশ থেকে গণতন্ত্র এখন নির্বাসিত। জাতীয় জীবনে সৃষ্টি করা হয়েছে নানামুখী বিশৃঙ্খলা ও নৈরাজ্য। জাতীয় সংসদ, বিচার বিভাগ ও প্রশাসন হচ্ছে রাষ্ট্রের 3টি স্তম্ভ। এর প্রতিটির কর্মপরিধি, এখতিয়ার, ক্ষমতা, আওতা এবং পারস্পরিক সম্পর্ক কি হবে তা সুনির্দিষ্ট করা ছিল প্রজাতন্ত্রের সংবিধান এবং প্রতিষ্ঠিত রাজনীতির মাধ্যমে। আজ তা ইচ্ছাকৃতভাবে গুলিয়ে ফেলা হয়েছে। সৃষ্টি করা হয়েছে গুরুতর সাংবিধানিক সংকট। 1975 সালে আওয়ামী লীগ জাতীয় সংসদেই গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল পদ্ধতি চাপিয়ে দিয়েছিল। সমাজতন্ত্র প্রবর্তনের নামে সব দলমত নিষিদ্ধ করেছিল। সেই ভূতের আসর
আজও রয়ে গেছে। আওয়ামী লীগ আজও ভিন্ন মত সহ্য করতে পারে না, বিরোধী দলকে মেনে নিতে পারে না। তাই বিরোধীদের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে দলীয় ক্যাডার ও আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বাধা দেওয়ার পুরনো অভ্যাস তারা ছাড়তে পারেনি। কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীর মৌখিক নির্দেশে রাজধানী ঢাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়। সংবিধানে বর্ণিত সভা সমাবেশ ও মত প্রকাশের মৌলিক অধিকার অস্বীকার করে অলিখিত জরুরি অবস্থা জারি করা হয়। মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিও নিষিদ্ধ ঘোষণা করা হয়। শুধু তাই নয়, বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, বিএনপির লিফলেট, পোস্টার ছাপা ও বিতরণের কাজে পর্যন্ত পুলিশ দিয়ে বাধা দেয়া হয়েছে। ছাপাখানায় অভিযান চালিয়ে আমাদের প্রচারপত্র জব্দ করা হয়েছে। এটাই কি গণতন্ত্রের নমুনা? মাননীয় স্পিকার, আপনি নিশ্চয়ই অবগত আছেন, গত 11 মার্চ আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালে আচমকা বোমা ফাটিয়ে সভাটি পণ্ড করে দেয়া হয়। মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দের উপর নির্বিচারে গুলি চালানো হয়। আমাদের কয়েকজন সিনিয়র নেতা সহ অনেকে গুরুতর আহত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের শরীর গুলিতে ক্ষত বিক্ষত হয়। বিদেশে জটিল অপারেশন করে মাথা থেকে গুলির স্প্লিন্টার বের করতে হয়েছে। তার দেহে এখনো বেশ কিছু স্প্লিন্টার রয়ে গেছে। পুলিশের গুলি বর্ষণের পর দলের নেতাকর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আশ্রয় নিলে পুলিশ অফিসের ভিতরে ঢুকে তাদের উপর হামলা চালায়। এতে বহু নেতাকর্মী আহত হন। পুলিশ সেদিন আমাদের কার্যালয় থেকে 154 জন নেতাকর্মীকে গ্রেফতার করে। পুলিশের গ্রেফতারি অভিযান থেকে আমাদের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রেহাই পাননি। তারা বিএনপি অফিসের কম্পিউটার, মূল্যবান দলিলপত্র তছনছ করে এবং টাকা পয়সা সহ রেকর্ডপত্র ছিনিয়ে নিয়ে যায়। বিএনপির কার্যালয়ের বিভিন্ন রুমের দরজা পুলিশ কিভাবে শাবল দিয়ে ভেঙে নেতাকর্মীদের আটক করেছে সে দৃশ্য টেলিভিশনের পর্দায় দেশবাসী দেখেছেন। একটি প্রধান রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে এই ধ্বংসলীলা চালানোর চিত্র এদেশের ইতিহাসে এক চরম বর্বরতার নজির হয়ে থাকবে। পুলিশ এখানেই ক্ষান্ত হয়নি। সকলকে বের করে দিয়ে পুলিশ আমাদের কার্যালয়ে ককটেল রেখে মিডিয়া ডেকে ককটেল উদ্ধারের নাটক করে। তারপর আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মিথ্যা মামলা দায়ের করা হয়। পুলিশকে এভাবে রাজনৈতিক নিপীড়নের হাতিয়ার করলে রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে এভাবে মিথ্যা মামলা দায়েরে উৎসাহিত করলে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়। এতে গণতন্ত্রই হুমকির মুখে পড়ে। আমাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিবের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি পোড়ানো ও সচিবালয়ে বোমা হামলা চালাবার মতো হাস্যকর অভিযোগ এনে মামলা করা হয়েছে। এসব মামলায় তাকে বারবার গ্রেফতার করা হচ্ছে। বিরোধী দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা একইভাবে মিথ্যা মামলা ও হেনস্থার শিকার হচ্ছেন। দিনের পর দিন তাদেরকে কারাগারে আটক রাখা হচ্ছে। সারা দেশে আমাদের 4 লাখেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যে মামলা রুজু করা হয়েছে। কারাগারগুলোতে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি বন্দীকে ঠাসাঠাসি করে রাখা হয়েছে। এর বিপরীত চিত্রও দেশবাসী দেখতে পাচ্ছে। সরকারি দলের নেতাদের বিরুদ্ধে দায়ের করা অতীতের মামলাগুলো তুলে নেওয়া হচ্ছে। প্রকাশ্যে খুন, সন্ত্রাস, চাঁদাবাজি,
লুটপাটের মতো গুরুতর অপরাধ করেও সরকারি দলের লোকদের বিরুদ্ধে মামলা হচ্ছে না, তাদের গ্রেফতার করতে পুলিশ সাহস পাচ্ছে না। উপরন্তু সরকারি দলের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে পর্যন্ত ক্ষমা করে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, নামকরা সন্ত্রাসী খুনি দাগীদেরও জেল থেকে মুক্তি দেয়া হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের আইন এখন আর স্বাভাবিক গতিতে চলতে পারছে না। সরকারের ইচ্ছায় আইনের দু ধরনের প্রয়োগ হচ্ছে, সরকারি দলের জন্য একরকম এবং বিরোধী দল ও সাধারণ মানুষের জন্য অন্যরকম। বিচারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দেশ থেকে সুশাসন আজ সম্পূর্ণভাবে নির্বাসিত হয়েছে। মাননীয় স্পিকার, জনগণকে নিয়ে যখন আমরা রাজপথে শান্তিপূর্ণ মিছিল করি, আওয়ামী লীগ তখন দলীয় সশস্ত্র ক্যাডার লেলিয়ে দেয় এবং পুলিশ, র্যাব, দাঙ্গা পুলিশ ও বিজিবি জলকামান, টিয়ার গ্যাস, বোমা ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। তারা বৃষ্টির মতো গুলিবর্ষণ করে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করতে চায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও আমাদের উপর এসব নগ্ন হামলার খবর বহুলভাবে প্রচারিত হয়েছে। কয়েক মাস আগে পুলিশের গুলিতে 2 শতাধিক মানুষ নিহত হয়েছে। সরকারি দলের সশস্ত্র সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় বিরোধী দলীয় অসংখ্য ঘর বাড়িতে অগ্নিসংযোগ করেছে, বাড়িঘর, দোকানপাট লুটপাট করেছে। বর্তমান সরকারের আমলে কেবলমাত্র গ্রেফতার ও জেল জুলুমই নয়, গ্রেফতারকৃত বন্দীদের পুলিশ রিমান্ডে নিয়ে অকথ্য ও নিষ্ঠুর শারীরিক নির্যাতন চালানো হচ্ছে। প্রায় প্রতিটি মামলায় আদালত পুলিশের আবেদনক্রমে দীর্ঘ সময়ের জন্য রিমান্ড মঞ্জুর করছে। রিমান্ডকালীন সময়ে বন্দীর প্রতি আচরণের উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করা হচ্ছে। অনেকেই রিমান্ড অবস্থায় জীবন সংকটে পড়েছেন। রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতন চালিয়ে মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। কথিত জবানবন্দি ও তদন্তে প্রাপ্ত তথ্যের নামে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে বিরোধী দলের বিরুদ্ধে ভিত্তির নানা অপপ্রচার চালানো হচ্ছে। এ অবস্থা কোনো সভ্য দেশ সে মেনে নেওয়া যায় না। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের আমলে রাজনৈতিক নেতৃবৃন্দকে ডান্ডা বেড়ি পরিয়ে আদালতে হাজির করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো ধরনের দুর্ধর্ষ ফৌজদারি অপরাধীদের বিরুদ্ধে ডান্ডা বেড়ির বিধান প্রয়োগ করা হয়ে থাকে, কিন্তু সরকারি নির্দেশে সমস্ত সভ্যতার সীমা লঙ্ঘন করে সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দকে ডান্ডা বেড়ি পরিয়ে চরমভাবে অপমানিত ও লাঞ্ছিত করা হচ্ছে। আমাদের সকলের মনে রাখা উচিত, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। ক্ষমতার ফেরে কেউ যেন এভাবে নিগৃহীত না হয়, সেদিকে আমাদের সবার যত্নবান হতে হবে। জনাব স্পিকার, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। অধিকার ও আইন ও সালিশ কেন্দ্র, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, যুক্তরাষ্ট্র সরকারের মানবাধিকার রিপোর্ট থেকে এই পরিস্থিতি সম্পর্কে উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে। আমরা মনে করি বাস্তব পরিস্থিতি এসব রিপোর্টে বর্ণিত অবস্থার চাইতে অনেক বেশি ভয়াবহ। কারণ সব ঘটনা সব সময় মিডিয়া কিংবা জনসমক্ষে প্রকাশ পায় না। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মারাত্মক ভয় ভীতির
পরিবেশে সবকিছু প্রকাশ করতে সাহস পায় না। বর্তমান সরকারের আমলে বিরোধী দলের নেতা কর্মীদের গুম করার এক ভয়ঙ্কর প্রক্রিয়া অবাধে চলছে। ভিকটিমদের আত্মীয় স্বজনেরা অভিযোগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে র্যাব, এইসব ঘটনায় জড়িত। এসব ঘটনার ফলে জনমনে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। 2012 সালের 17 এপ্রিল বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়ি চালককে মহাখালী থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 3 এপ্রিল সিলেট ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ, দিনার এবং জুনায়েদকে একইভাবে ঢাকা থেকে অপহরণ করা হয়। 4 এপ্রিল সন্ধ্যায় শ্রমিক নেতা আমিনুল আশুলিয়া থেকে নিখোঁজ হয়। পরদিন টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের পাশে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তার দুটো হাঁটুই ভেঙে দেওয়া হয়েছিল। তার ডান হাঁটুর নিচে গর্ত করে ফেলা হয়, দাঁত ও নখ উপড়ে ফেলা হয়। বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থা বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এর আগেও সাবেক ওয়ার্ড কমিশনার বিএনপি নেতা চৌধুরী আলমকে গুম করা হয়। অধিকারের তথ্য অনুযায়ী গত 4.5 বছরে দেশে 87 জন গুমের শিকার হয়েছে। প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। এসব গুমের ঘটনা 72-75 সালে আওয়ামী বাকশালী শাসনের সময় রক্ষী বাহিনী ও পুলিশের স্পেশাল টিমের হাতে হাজার হাজার দেশপ্রেমিক যুবক ও রাজনৈতিক কর্মীর হত্যার কথাই মনে করিয়ে দেয়। বর্তমান সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত গতিতে চলছে। সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী গত কয়েক বছরে কয়েকশো মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মাননীয় স্পিকার, আপনার নিশ্চয়ই স্মরণ আছে 1912 সালের 9 ডিসেম্বর বিরোধী দলের হরতালের দিন হরতাল প্রতিহত করার নামে শাসক দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগের ক্যাডাররা নির্মমভাবে চাপাতি দিয়ে কুপিয়ে বিশ্বজিৎ নামে একজন তরুণ কর্মজীবীকে হত্যা করে। ইলেকট্রনিক মিডিয়ার ভিডিও 2012 ইলেকট্রনিক মিডিয়ার ভিডিও ফুটেজেও দেখা যায় বিশ্বজিতের উপর হামলার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। দলীয়করণ করার ফলে পুলিশ পেশাগত নিয়ম নীতি ও শৃঙ্খলার কথা পুরোপুরি বিস্তৃত হয়ে গেছে। আমরা গুরুতর বিভিন্ন অপরাধ দমনে র্যাব গঠন করেছিলাম। বিরোধী দল দমনের কাজে নিষ্ঠুরভাবে অপব্যবহার করে সেই বাহিনীর সুনাম ও মর্যাদা নষ্ট করে ফেলা হয়েছে। বর্তমান সরকারের আমলে বাংলাদেশে গ্রেফতার বাণিজ্য নামে একটি বিষয়ের ব্যাপক প্রসার ঘটেছে। কোথাও কোনো সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ কিছু লোকের নাম দিয়ে বাকি হাজার হাজার অজ্ঞাতনামা লোককে আসামি করে মামলা দায়ের করে। এরপর গ্রেফতারের ভয় দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ আদায় করা হচ্ছে। এটা এখন ওপেন সিক্রেট। এই গ্রেফতার বাণিজ্য বন্ধ করতে হবে। নিরপরাধ কোনো মানুষ যাতে অহেতুক হয়রানির শিকার না হয় এবং পুলিশ বাহিনীর সততা ও শৃঙ্খলা যেন পুরোপুরি ভেঙে না পড়ে, তার জন্য এটা বন্ধ করতে হবে। আমি কথা বলেছি যে এই কারণে যে পুলিশ বাহিনীর কতিপয় সদস্যদের মধ্যে নৈতিক স্খলন এখন গুরুতর এক অশনি সংকেতের পর্যায়ে পৌঁছেছে। সরকার পুলিশ বাহিনীকে যথেচ্ছভাবে বিরোধী দলের বিরুদ্ধে দমন পীড়নে ব্যবহার করে চলেছে। ফলে পুলিশের কোনো সদস্য বেপরোয়া হয়ে উঠেছে।
জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ জয়নাল আবেদিন ফারুককে দৈহিক নির্যাতন করার কারণেই একজন পুলিশ অফিসারকে মেডেল দেওয়া হয়েছে। সেম। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই সে কথা বলেছেন। এ ধরনের ঘটনায় পুলিশ অন্যায় আচরণে উৎসাহী হয়, এটাই স্বাভাবিক। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের আমলে কোনো ধর্মের মানুষেরই জান মাল ও উপাসনালয়ের নিরাপত্তা নেই। 2012 সালের 29 সেপ্টেম্বর একটি উস্কানিমূলক ঘটনাকে কেন্দ্র করে রামু মুখিয়া ও টেকনাফে 70টি বৌদ্ধ মন্দির পোড়ানো ও লুটতরাজ করা হয়। এছাড়াও 27টি বৌদ্ধ বাড়ি সম্পূর্ণভাবে এবং 77টি বৌদ্ধ বাড়ি আংশিকভাবে পোড়ানো হয়। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনা প্রতিরোধে কোনো উদ্যোগ গ্রহণ করেনি, যদিও পুরো ঘটনাটি তাদের চোখের সামনেই ঘটেছিল। 21 মার্চ সাতক্ষীরায় ফতেপুর গ্রামে 60টি হিন্দু পরিবারের উপর হামলা চালানো হয়। তাদের বাসস্থান লুট করার পর সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সরকার তার কোনো প্রতিকার করেনি, কারণ সরকারি দলের লোকেরাই এসব হামলায় জড়িত বলে ভিকটিমরা অভিযোগ করেছেন। মাননীয় স্পিকার, গণতন্ত্রের জন্য মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতা অপরিহার্য। সে কারণেই সংবাদ মাধ্যমকে গণতান্ত্রিক রাষ্ট্রে ফোর্থ স্টেট হিসাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে এখন সংবাদ মাধ্যম ও সাংবাদিকতা শৃঙ্খলিত। সাংবাদিকদের উপর সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। সংবাদপত্র থেকে জানা যায়, গত 4.5 বছরে সারা দেশে সহস্রাধিক সাংবাদিক নির্যাতিত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সন্ত্রাসী ও সরকারি দলের নেতাকর্মীদের হাতে তারা নির্যাতিত হয়েছে। নিহত হয়েছেন 16 জন সাংবাদিক। গ্রেপ্তার, হামলা ও হুমকির শিকার হয়েছেন অনেকেই। সাংবাদিক দম্পতি সাগরুণী হত্যাকাণ্ডের রহস্য আজও উদ্ঘাটিত হয়নি। 2012 সালের 11 ফেব্রুয়ারি তারা নিজ বাসগৃহে নৃশংসভাবে খুন হন। স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অপরাধীর শাস্তির প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত রহস্য উদ্ঘাটিত হয়নি। গত মাসে আমার দেশ পত্রিকার ছাপাখানা সিলগালা করে বন্ধ করে দেয়া হয়। এর ফলে পত্রিকাটির মুদ্রিত আকারে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আমার দেশে কর্মরত সাংবাদিক কর্মচারীরা অনিশ্চিত জীবনযাপন করছে। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকেও গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। সাহসী সম্পাদক মাহমুদুর রহমান সরকারের দমন পীড়ন ও দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেই তার উপর এই নির্যাতন। দৈনিক আমার দেশ পত্রিকা স্কাইপি কেলেঙ্কারি ফাঁস করে দিয়ে বিচারের নামে প্রহসনের চিত্র তুলে ধরার কারণেই পত্রিকাটি সরকারি রোষানলের শিকার হয়েছে। অথচ এই কেলেঙ্কারির দায় নিয়ে একজন বিচারক আইসিটি থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দেশের জাতীয় দৈনিক সময়ের সম্পাদকবৃন্দ একযুক্ত বিবৃতিতে আমার দেশের পুনঃপ্রকাশ এবং সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেছেন। আমরাও তাঁদের সঙ্গে একমত পোষণ করি। অবিলম্বে আমার দেশ পুনঃপ্রকাশের বাধা অপসারণ ও মাহমুদুর রহমানকে মুক্তি দেওয়ার দাবি করছি। একই সময় সরকার দুটি জনপ্রিয় ইলেকট্রনিক মিডিয়া দিগন্ত টিভি ও ইসলামিক টিভি চ্যানেল বন্ধ করে দেয়। এই চ্যানেল দুটি মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ লাইভ টেলিকাস্ট করছিল। সেই সরাসরি সম্প্রচারের উপর সরকারের কোনো নিষেধাজ্ঞাও ছিল না। এর আগে সরকারের চ্যানেল 1 বন্ধ করে দিয়েছে। যমুনা টিভি সম্প্রচারের অনুমতি বাতিল করা হয়েছে। আমরা এই চ্যানেলগুলো
পুনরায় চালু করে দেওয়ার আহ্বান জানাচ্ছি। মাননীয় বিরোধী দলীয় Electric নেতা print